আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমাদের সাথে আছেন নুরুল হক নূর এমপি। এবং আজকে আমরা কথা বলবো গণতন্ত্রের পথে দেশ এই বিষয়টি নিয়ে। চলে যাচ্ছে আমাদের আলোচনায়। নুরুল হক নূর এমপি কেমন আছেন? এবং সবার আগে আপনাকে অভিনন্দন জানাতে চাচ্ছি, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগে আমরা আপনাকে বলতাম ভিপি নূর, এখন বলতে হচ্ছে নুরুল হক নূর এমপি। কেমন লাগছে শুনতে? প্রথমে আমি আমার বিশেষ করে নির্বাচন এলাকা গলাচিপা 10 মিনার যারা সাধারণ মানুষ ভোটার, যারা ভোট দিয়ে আজকে নতুন পরিচয় আমাকে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিঃসন্দেহে এটি একটি আনন্দের এবং ভালো লাগার বিষয় যে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন থেকে ডাকসুর ভিপি হয়েছিলাম। 28 বছর যেহেতু নির্বাচন হয়নি, যে কারণে অনেকে ভিপি নূর নামেই সংক্ষেপে ডাকতো, সেখান থেকে এখন সংসদ সদস্য হওয়ার পর থেকে অনেকে নামের আগে পরে বা এমপি বলবেন। একটা ভালো যে ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি এবং একটা সংসদের আসা, মানে সে একটা ভালো বিষয়, আনন্দের বিষয়। নামটা আসলে এটা তো ধরেন প্রত্যেকে তো যেই নাম তার ওই নামেই সে কমফোর্ট ফিল করে। মানুষ এক একজনকে ভালোবেসে এক এক নামে ডাকে কিংবা এক এক ভাবে, সেটা ডিফারেন্ট ইস্যু। আমরা একটু শুনি আপনার যে ভিপি থেকে এমপি হওয়ার যে যাত্রা, এটা একটু শুনি আপনার কাছ থেকে। আই থিঙ্ক এটা সবচেয়ে বাংলাদেশের বিশেষ করে আমার জার্নিটাতে গণমাধ্যম বলা চলে একবারে মানে জন্ম থেকে আজকের উত্থান পর্যন্ত পুরোটাই গণমাধ্যমে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং এক্ষেত্রে গণমাধ্যম একেবারে প্রত্যক্ষদর্শী। বিশেষ করে 2018 সালে আমরা যখন ছাত্রদের সরকারি চাকরিতে সুযোগের সমতা লাভের জন্য কিংবা মেধার মূল্যায়নের জন্য যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলন প্রায় দীর্ঘ 8 মাস ব্যাপী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করতে গিয়ে আমি আমার অনেক সহকর্মী হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, জেলে গিয়েছে। আমি খুব নির্মমভাবে আহত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তরিকুল, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের কিন্তু হাড় ভেঙে দেওয়া হয়েছিল। নারী আমাদের একজন, তাকে শ্লীলতাহানি করা হয়েছিল। অনেক একটা কঠিন পরিস্থিতির মধ্যে দেশে আন্দোলন আমরা করেছিলাম, কিন্তু আন্দোলন থেকে আমরা সরে যাইনি। আমাদের সেই আন্দোলনের দাবি পূরণ হওয়ার পর যখন 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেটা আসলে আমরা সিরিয়াস ছিলাম না নির্বাচন নিয়ে, কিন্তু দেখা গেল যে ওই রকমের একটি কর্তৃত্ববাদী সময়ে নিয়ন্ত্রণের মধ্যে থেকেও শিক্ষার্থীরা যখন ভোট দেওয়ার সুযোগ পেল, তখন প্রায় 11,000 ভোটে আমাদেরকে জয়লাভ করলো। সেইটি আসলে আমাদেরকে আশান্বিত করেছিল এবং সাহস জুগিয়েছিল যে না, দেশের মেধাবী শিক্ষার্থীরা, তরুণরা আমাদের পাশে আছে। যেই কারণে ওখান থেকে রাজনৈতিক চিন্তা ভাবনা এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে ওই 2019 সালে ডাকসু নির্বাচনে জয়লাভের পর থেকেই সারা দেশের ছাত্রদেরকে সংগঠিত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে আমরা কমিটি গঠন এবং তারপর আমরা একটা রাজনৈতিক চিন্তাধারা থেকে ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে কাজ করা, প্রবাসী সংগঠন, প্রবাসী অধিকার পরিষদ, সর্বশেষ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা 26 অক্টোবর গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করি এবং এই ফ্যাসিবাদ পতনের পরে আমরা নিবন্ধন লাভ করি এবং এই 26-এর নির্বাচনে বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করি এবং নিজ দলের মার্কাতেই আজকে এমপি হয়েছি। সবকিছুর জন্যই এদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তো একেবারে একটা সাধারণ পরিবার থেকে কিন্তু উঠে এসেছি। আমার বাবা বলতে গেলে বলতে পারেন একদিকে কৃষক, আরেকদিকে বলতে পারেন গ্রামের মফস্বল এলাকার ছোটখাটো ব্যবসায়ী। তো এইরকমের একটা ফ্যামিলি থেকে উঠে আসা এবং রাজনীতিতে টিকে থাকা, বলা চলে যে আমাদের গতানুগতিক যেটা আমরা বলি যে ইস্টাবলিশমেন্টের সাপোর্ট ছাড়া এই জায়গাটাতে আসা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে শক্তির জায়গাটা ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ, পেশাজীবী বিভিন্ন মানুষ, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রেও একটু যদি বলি যে এলিট বা আপার ক্লাস কিংবা একটু ইস্টাবলিশমেন্ট, এরা কিন্তু এই নির্বাচনে অনেকেই আমার সাথে ছিল না। আমার সাথে ছিল একেবারে আম জনতা টাইপের লোকজন। তো তাদেরকে নিয়ে আসলে এই যুদ্ধ, লড়াই, সংগ্রাম এবং শেষ পর্যন্ত এই বিজয়ী হওয়া। তো এর ক্রেডিট বলতে হবে দেশের সাধারণ মানুষকে। জি, আপনি যেহেতু বললেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা, আপনার বাবার পেশার কথাও বললেন যে একদম সাধারণ ফ্যামিলি থেকে আপনি উঠে এসেছেন এই রাজনীতিতে। আসলে আপনি তো গণমানুষের সাথে একেবারে মিশে গেছেন যখন ভোটের সময়গুলোতে, যখন প্রচারণা সময়। আসলে মেশার সময় বা মেশার পরে আপনি কি দেখেছেন যে এলাকার আসলে কোন কোন সমস্যা নিয়ে আপনার আসলে সবার আগে কাজ করা উচিত?
আমি মনে করি যে ওখানে বিশেষ করে আমি যে নির্বাচন করেছি বিএনপির সাথে অ্যালায়েন্স করে, কিন্তু বিএনপির ওখানে একজন নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তার ওয়াইফ একজন যুগ্ম সচিব। প্রশাসনের একটা প্রভাব ছিল, একদিকে প্রশাসনিক চ্যালেঞ্জ আর একদিকে রাজনৈতিক প্রতিবন্ধকতা, খুব চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করেছে। এবং আমার সাথে যারা নির্বাচনে ক্যাম্পেইন করেছে, প্রচার করেছে, নির্বাচনকালীন সময় তাদের অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে কুপিয়ে জখম করা হয়েছে, আহত করা হয়েছে একটা ভীতি ছড়ানোর জন্য। তো তার মধ্যেও আমি চিন্তা করলাম যে আমাকে কেন ভোট দিয়েছে, যেটা মানুষের কাছে যখন গিয়েছি তখন কানে কানে কেউ কথা বলে, কেউ একটা চিরকুট দিয়ে যায়, কিংবা কেউ মুখে বলে, তারা একটা কথা বলে যে বাবা তোমার দ্বারা হবে, তুমি এলাকার উন্নয়ন করতে পারবা। বিশেষ করে আমি যে আসন থেকে নির্বাচন করেছি এটা বরিশালের একেবারেই বলা চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আপনার বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরাঞ্চল এলাকা নিয়ে গঠিত। আমার জন্ম, সেটার নাম চর বিশ্বাস, মানে নামের শব্দে বলছে যে চর, অর্থাৎ এটা নদীর মাঝে একটা চর পড়েছিল। দেন আমাদের দুটো উপজেলায় গলাচিপা 10 মিনিট। এখানকার সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগের অবকাঠামোগত সমস্যা। রাস্তাঘাটগুলো এমন বেহাল দশা, অনেক জায়গায় আপনার 4 চাকার গাড়ি ঢুকে না। অনেক জায়গায় যেমন আমার উপজেলা শহর থেকে আমার গ্রামে যেতে 45 মিনিট এটা নদী পার হতে হয় ট্রলারে। তো এই যোগাযোগের ভোগান্তিটা মানুষকে খুব, আমি মনে করি যে ফিল করেছে এবং মানুষ মনে করেছে যে আমার যেহেতু জাতীয় পর্যায়ে একটা পরিচিতি মানুষ চেনে, কিন্তু আমি কিছু কাজ করতে পারবো। দ্বিতীয়ত স্বাস্থ্য ব্যবস্থা, আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার একটা দুর্বলতা আছে। আর বিশেষ করে আমাদের ওই চরাঞ্চল থেকে এমন ধরেন একজন আপনার নারী, তার একটা আপনার প্রসব বেদনা উঠেছে, তো তাকে হসপিটালে নিবে, তার বাড়ি থেকে আনতে হবে আমাদের ওখানে বলতে টমটম, অটো টটো এই সমস্ত গাড়িতে। একটা গর্ভবতী নারী এই রাস্তা দিয়ে লক্কর ঝক্কর রাস্তা যানবাহন এখানে চলে তার কি অবস্থা হয় চিন্তা করেন। তারপরে আবার তাকে ওই নদী পার হইতে 40-45 মিনিট লাগে। কিংবা একটা স্ট্রোকের রোগী কি অবস্থা হয়। তো এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমি তাদেরকে বলেছি আমার জায়গা থেকে এখানে যেন ডাক্তার থাকে, স্বাস্থ্য ব্যবস্থা যেন আধুনিকায়ন হয়, আমি এটা নিয়ে কাজ করবো। বিশেষ করে আমি দুটো হসপিটালে গিয়েছি, মানে হসপিটালের বেডের অবস্থা এবং হসপিটালের পরিবেশ, এটা মনে হয় যে প্রকৃততে বস্তিকে আমরা নেগেটিভ ভাবে দেখি না, কিন্তু ওখানকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা পায় না, একটা জরাজীর্ণ পরিবেশে বাস করে। ঠিক আমার ওই দুটো উপজেলার হসপিটালে দেখেছি আমি এরকমের চিত্র। তো এই যোগাযোগ, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলি, গ্রামের অনেক স্কুল কলেজের ভবন এই ক্লাস শেষে ওখানে দরজা ঠিকঠাক মতো লাগাতে পারে না, ওটার মধ্যে থেকে ছাগল ঢুকে যায়, কুকুর ঢুকে যায়, মানে একটা একেবারেই বাজে পরিবেশ। তো স্বাস্থ্য, আপনার যোগাযোগ, শিক্ষা, মানুষ এইগুলো আসলে পরিবর্তন চায়, একটা ব্যবস্থা। এবং সর্বোপরি যে আমাদের ওখানে হিন্দু কমিউনিটি আছে প্রায় 40-45 হাজার মতো, এবং ওই সিটটা আওয়ামী লীগ অধ্যুষিত একটা সিট। তো মানুষ মনে করেছে যেখানে আওয়ামী লীগ বিএনপির পালা বদলের পরে একটা রাজনৈতিক পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু একেবারেই সরাসরি আওয়ামী লীগও না বিএনপিও না, কাজে আমার কাছে তারা হিন্দুরা কিংবা আওয়ামী লীগ তারা একটা নিরাপদ থাকতে পারে, এই বিবেচনা অনেকে ভোট দিয়েছে যে রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ভূমিকা নেওয়া। তো নিশ্চয়ই এটা আমার একটা দায়িত্ব। এবং আমার এই নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত পোস্ট ইলেকশন বা নির্বাচনের পরবর্তী ওই ধরনের কোনো সংঘাত সহিংসতা ঘটে নাই, এটা আমার জন্য একটা স্বস্তির বিষয়। জি, এই যে সমস্যাগুলোর কথা বলেন, আপনার নিজ এলাকার সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আপনি যখন পার্লামেন্টে যাবেন তখন কিভাবে স্টেপ নেবেন আপনি? প্রথমেই আমি ইতিমধ্যেই আমার বিশেষ করে নির্বাচনী এলাকার সহকারী তাকে ইতিমধ্যেই কাজে নামিয়ে দিয়েছি যে কোন এলাকায় কি কাজ করা প্রয়োজন, কোনখানে রাস্তা করা প্রয়োজন, সেই রাস্তাটা কি কাঁচা রাস্তা আদা পাকা করা না পাকা করা, কোনখানে টিউবওয়েল কিংবা স্যানিটেশন সুবিধা প্রয়োজন, কোনখানে কমিউনিটি ক্লিনিক আছে, কোন দূরবর্তী এলাকায় কোনখানে নাই, কোথায় আপনার একটা অন্তত আপনার নৌ অ্যাম্বুলেন্সের আমরা ব্যবস্থা করতে পারি, কিংবা কোন স্কুলের ভবন প্রয়োজন, কোন স্কুলের শিক্ষক নেই, এগুলো একটা তালিকা করার জন্য বলছে যে তালিকা করবে। সেই কাজ আমরা 5 বছরের আগেই যেন বাস্তবায়ন করতে পারি। তো সেই তালিকাটা করে স্বাভাবিকভাবেই ধরেন যেই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে সমন্বয় করে অন্তত এলাকার মানুষের সাথে যে অঙ্গীকার করেছি সেটা তো পূরণ করতে হবে, নাহলে তো আগামীবার আবার ভোট দিবে না। তো ইতিমধ্যে আমরা বলা চলে কাজ শুরু করে দিয়েছি কার্যত। এই যে আপনি এলাকার মানুষদের কথা বলছেন, তাদের সমস্যার কথা বলছেন, এলাকার মানুষ আপনাকে আসলে আপনি বলেন যে কোন চিন্তাধারা থেকে তারা ভোট দিয়েছে, এই যে এলাকার মানুষ, এত মানুষ যে আপনাকে নির্বাচিত করলো তাদের ভোটে, তারপর তো দেখা যায় যে 2-1 তো বিশেষ থাকে, পাওয়ারফুল বলতে গেলে কেউ থাকে, তাদের দিক থেকে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? মানে এটাকে আমার দলের না অন্য দলের? আপনার দলেরও হতে পারে, অন্য দলেরও হতে পারে। না, আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলেছি, যারা আমাকে কাজ করেছে, হেল্প করেছে, আমি বলেছি দেখেন আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস চাবেন, আমার সামর্থ্য থাকলে আমি দেওয়ার চেষ্টা করবো, বাট আমি কোনো অন্যায় অনিয়ম সেটা করতে পারবো না।
আমি একটা সম্প্রীতি, একটা ঐক্য এবং একটা উন্নয়নের রাজনীতি এই গলাচিপা 10 মিনিট আমার নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠিত করতে চাই। আমি যেহেতু জাতীয় পর্যায়ে থেকে একটি দলের প্রধান, আমার সমস্ত কর্মকাণ্ড সেটা দেশব্যাপী প্রচার এবং প্রতিক্রিয়া হবে। কাজে আমার এইখানে আমি কাউকে বিশেষ সুবিধা দিয়ে একটা অন্যায় করতে পারবো না, কিংবা কারো বিরুদ্ধে দাঁড় করাতে পারবো না। যেটা আমি বলেছি যে সাধারণত পোস্ট ইলেকশন যে কর্মকাণ্ডগুলো হয়, ধরেন যারা এমপির কাছাকাছি থাকে তারা বিভিন্ন ধরনের নিয়োগ, বিভিন্ন ধরনের ঠিকাদারি, বিভিন্ন ধরনের তদবির কিংবা মানুষের উপরে একটা চাঁদাবাজি এই সমস্ত প্রভাব বিস্তার করে। তো আমি তো জাতীয় পর্যায়ে থেকে এর বিরুদ্ধে সবসময় ভোকাল ছিলাম। সো আমার দ্বারা তো এ কাজ হবে না। কেউ যদি আমাকে ব্যবহার করেও করতে চায় সেটা আশা করি কখনো সেই সুযোগটা পাবে না। জি, এবং আপনি হচ্ছে এখন এমপি হয়ে গেলেন, গণতন্ত্রের পথে দেশ, আমরা আজকে টপিকটা ঠিক করেছি। আপনার কি মনে হয় যে আসলে গণতন্ত্রের পথে আমরা উঠতে পেরেছি কিনা? গণতন্ত্রের পথে একটা নতুন যাত্রা আমরা শুরু করেছি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। প্রকৃত অর্থে বাংলাদেশের গত 50 বছরে যে ধরনের ডেমোক্রেসি প্র্যাকটিস ছিল সেটাকে আমরা প্রপার বলতে পারি না। তো এখনো প্রপার হয়েছে বা কালকেই হয়ে যাবে এটাও বলা ঠিক হবে না। তবে এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন ট্রেন্ডে আমি মনে করি যে পা রেখেছে। যে যেখানে আমরা যদি আজকে বিশেষ করে আমাদের বলতে গেলে প্রধানমন্ত্রী হয়ে গেছেন তারেক রহমানের আমরা প্রেস কনফারেন্সের বক্তব্যগুলো শুনি, তার পররাষ্ট্র নীতি নিয়ে, অর্থনীতি, দেশের মধ্যে তিনি বারবার বলেছেন যে আমরা সংঘাত সহিংসতা এড়িয়ে একটা ঐক্য, একটা সমৃদ্ধি, উন্নয়নের রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুব আশান্বিত করে। এবং আমরা যেহেতু জনাব তারেক রহমানের সাথে সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে কাজ করে আসছি, ওনার যে ধরনের একটা উন্নত চিন্তা ভাবনা এবং পরিকল্পনা সেটা বুঝতে পেরেই কিন্তু আমরা আসলে নির্বাচনে আমরা কয়েকটি আসন পেলাম বা কি আমাদের হয়েছে, তার চেয়ে বড় কথা আমরা দেখেছি ওনার একটা ভীষণ আছে দেশকে পরিবর্তনের, দেশকে পুনর্গঠনের, যে কারণে কিন্তু আমরা তার সহযোগী হয়েছি। তো সেদিক থেকে আমরা আশা করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে যে জুলাই জাতীয় সনদ হয়েছে, ওই সনদের মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কার একটা বিস্তার রূপরেখা আছে। প্লাস তার আগে কিন্তু আমরা বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একটা 31 দফা আপনার রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা কর্মসূচি দিয়েছি। 31 দফা এবং জুলাই সনদের যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা বলতে পারি যে ওই যে আপনার প্রোগ্রামে হেডলাইনের মতো যে গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি, সেই যাত্রাটা একটু সময় লাগবে টেকসই করতে, একটু সময় লাগবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে। কিন্তু যেভাবে আপনার বিচার বিভাগকে আপনার একটা শক্তিশালী করা, আসলে সংস্কার থেকে যাবে কিনা আমরা আসবো এই প্রসঙ্গে, তবে একটি বিরতির পরে ফিরছি আপনার কাছে। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, দেশ সন্ধ্যা। আজকে আমাদের সাথে আছেন নুরুল হক নূর এমপি, সভাপতি গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর এমপি, আমরা তো হচ্ছে এমপি হওয়ার খবর তো জানি, গুঞ্জন আছে আপনি নাকি মন্ত্রী হয়ে যাচ্ছেন। আমি নিজে জানি না গুঞ্জন কোথা থেকে হয়েছে, তবে যেহেতু আমরা বিএনপির সাথে নির্বাচনী অ্যালায়েন্স করেছি বা আন্দোলন একেবারে ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকেই আমাদের একটা বোঝাপড়া রাজনৈতিক আছে, এবং সেখানে বিএনপির পক্ষ থেকে সে সময় এবং এই 5ই আগস্টের পরেও বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারলে আমরা জাতীয় সরকার গঠন করব যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে। সেক্ষেত্রে বিএনপির সাথে এখন সম্ভবত 5টি দল এই নির্বাচনে সহযোগী হয়েছে। একটা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদ, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে বিজেপি, জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন এবং হচ্ছে জমিয়তে উলামা ইসলাম, এই 4-5টি দল অংশগ্রহণ করেছে। তো এখন বিএনপি যদি একটা হচ্ছে বিএনপি এককভাবেই কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, 2/3 মেজরিটি। পাশাপাশি এখন সে বিএনপি যদি এটা ফিল করে যে ভবিষ্যতের জন্য কিংবা বৃহত্তর স্বার্থে একটা জাতীয় সরকার আন্দোলন যদি তাদের ঘোষণা ছিল সেটা করবে, তাহলে সেই দিক থেকে যদি ক্যাবিনেট ফর্ম হয়, সেখানে আমার দল থেকে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তাহলে তো সুযোগ আছে। সেটা ডিপেন্ড করবে তারেক রহমানের উপরে। এবং আমরা কোন মন্ত্রণালয়ে তাহলে পেতে যাচ্ছেন সেটা আমরা চাই না, এটা সাধারণত প্রধানমন্ত্রীর উপরেই ডিপেন্ড করে। এটা তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন এবং তার প্রতি আমাদের একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা আছে, যে বিশেষ করে তার যে একটা ব্রডার আউটলুক দেশকে নিয়ে, দেশকে পরিবর্তন করেন, এটা আমরা ব্যক্তিগতভাবে অনেক আলাপ আলোচনায় আমরা শুনেছি, বুঝেছি। বিশেষ করে ধরেন আগে তার সম্পর্কে একটা নেতিবাচক প্রোপাগান্ডা ন্যাশনালি ইন্টারন্যাশনালি ছড়ানো হতো, কিন্তু আমরা দেখেছি আসলে ওনার সাথে আলাপ আলোচনা, কথাবার্তা বলা, মেশার অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষের কথা শুনে তারপরে সে বলে এবং পরামর্শ নেয়। এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে বলতো যে কি করতে পারি আমরা বলেন,
আমাদের তো এই অবস্থা। তো সেক্ষেত্রে সে তো স্বাভাবিকভাবেই এখন প্রধানমন্ত্রী, ভবিষ্যতে আরো সুযোগ আছে, তিনি যেটা কমিটমেন্ট করেছেন হয়তো সেটা বাস্তবায়ন করবেন, ন্যাশনাল গভর্নমেন্ট যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে করবেন। সেক্ষেত্রে তিনি যদি বিবেচনা করেন যে আমাদের যে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা এবং আজকের এই পট পরিবর্তন, এটা তো ধরেন সব মানুষকে স্বীকার করতে হবে, এটা নিজের কৃতিত্ব না। এর পায়োনিয়ার হিসেবে যদি ধরেন তাহলে আমাদেরকে ধরতে হবে। 2018 সালে যদি আমরা কোটা সংস্কার আন্দোলন না করতাম তাহলে এই ছাত্রদের এই জাগরণ করতো না, আর 24-এও এই পতন হইতো না। এটা তো সেন্টার একটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন, যেটা পায়োনিয়ার আমরা। তো সেই জায়গা থেকে তো তরুণদের সেন্টিমেন্ট পালসের জায়গা থেকে জেনজিকে যদি গভর্নমেন্টের সাথে কানেক্ট করতে হয় তাহলে তো জেনজির প্রতিনিধি আমরা, তাহলে হয়তো যদি ভবিষ্যতে দেখা যায়। জি, জেনজিদের জন্য হচ্ছে আপনাদের প্ল্যান আসলে কি? এখানে অনেকগুলো বিষয় আছে, যে ধরেন আমাদের দেশের তরুণরা দীর্ঘদিন অনেকেই আমাদের সিনিয়র সিটিজেন থেকে যে সমস্ত কথা হচ্ছে বলা হতো যে আমি আরেকটু সহজ না হয় জিজ্ঞেস করি যে আপনার এলাকায় যারা জেনজি রয়েছেন, যাদেরকে বলা হয়, তাদের জন্য আসলে প্ল্যান কি করতে চান আপনি? প্রকৃততে আমি অ্যাজ এ একটি দলের প্রধান এবং ন্যাশনাল পর্যায় থেকে রাজনীতি করার সুবাদে আমি আমার এলাকার জন্য তো কিছু করবই, কিন্তু জেনজি বা তরুণদের বিষয়ের পলিসিটা আমি যেহেতু বিএনপির সাথে আছি, আমি পুরো দেশের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশ তো এমনি ওভার পপুলেটেড একটা কান্ট্রি, এখানে শিক্ষিত তরুণদেরও কর্মসংস্থানের সুযোগ খুব কম আছে। দ্বিতীয়ত আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের গলদ রয়েছে। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। যেমন ধরেন আমাদের এখানে, আমি সরি যারা শুনবে, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, আমি বাস্তবতার কথা বলছি। যেমন বাংলায় প্রায় অনার্স পড়ে বের হয় ধরেন প্রায় কথা হতে পারে 2-3 লাখ ছাত্র, কিংবা বিভিন্ন এরকমের একটা সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলো এত চাহিদা বাজারে নাই, তাহলে এই সাবজেক্টগুলো কমিয়ে যে সমস্ত সাবজেক্টের চাহিদা বাজারে আছে, যেটা বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্য, ওই রকমের সাবজেক্টের উপর আমাদের জোর দেওয়া দরকার। যে অনেক ক্ষেত্রে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেমকে আমরা ছিল বিএনপির ইশতেহারে ছিল যে এই যে আপনারা হচ্ছে এতদিন ধরে নির্বাচনী প্রচারণায় ছিলেন, ভোটের মাঠে ছিলেন, আসলে জানতে চাই যে হচ্ছে সবথেকে সুখকর স্মৃতি কোনটি আর সবথেকে আমি আমার আগের আলোচনা একটু শেষ করে দিয়েছি। আপনি যে জেনজি বা তরুণদের জন্য যে কথাটা বলছেন, সেক্ষেত্রে বিএনপির গভর্নমেন্টের পলিসি যেটা আমরা আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি, যেখানে এই তরুণদের জন্য আপনার বাংলাদেশের মধ্যে আপনার শিল্প এবং বিশেষ করে আপনার এই টেকনোলজি সুযোগ সুবিধা ব্যবহার করে যে কর্মসংস্থানগুলো সৃষ্টি করা যায়, ছোট ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প বিভিন্ন অঞ্চল ভেদে, এটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত আমাদের তরুণদেরকে ট্রেন করে বাইরে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলা চলে যে আপনার প্রশিক্ষণবিহীন, যার ফলে তারা ওখানে যে খুব ভালো করতে পারে না বা ভালো কাজ পায় না। তো তাদেরকে ট্রেন করে আপনার বাইরেও পাঠানো, এভাবে তাদেরকে যতটুকু কর্মমুখী করা যায় এবং দেশের মধ্যে তাদের যেটা প্রত্যাশা, একটা সেফ অ্যান্ড সিকিউর সোসাইটি এবং সকলের জন্য একটা মর্যাদার এবং সম্মানের সাথে এখানে বসবাস করতে পারে। একজন নাগরিক সে ভুক্তভোগী হলে আইনের আশ্রয় লাভ করতে যাবে, সে সরকারের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের উপযোগী হলে সে সেটা সুবিধার জন্য যাবে। এইগুলো যেন তারা নির্বিঘ্নে এই সেবাগুলো পেতে পারে এবং প্রশাসন সরকার যেন একটা জবাবদিহিতার মধ্যে থেকে জেনজি এই যে একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা হটিয়েছে, তার বিরুদ্ধে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছে একটা প্রতিবাদী, একটা বিদ্রোহের চেতনা থেকে, সুতরাং তাদের এই ফ্রিডমটা আমরা এনশিওর করতে চাই। দ্বিতীয়ত আপনি যেই বিষয়টি বলেছেন, জি বলেছিলাম যে হচ্ছে এই যে ভিপি থেকে এমপি হওয়ার যাত্রায় আপনারা নির্বাচনী সুখকর স্মৃতি, এটার উত্তর নিব, তবে একটি বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কাছে আবার ফিরছি। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা এবং আজকে আমাদের সাথে আছেন নুরুল হক নূর এমপি। যেটা জিজ্ঞেস করছিলাম বিরতিতে যাবার আগে, যে নির্বাচনের প্রচারণার সময় এবং নির্বাচনের পরে আসলে আপনার সুখকর স্মৃতি কোনটি এবং এমন কোনো কিছু আছে কিনা বা ঘটনা আছে কিনা যা আপনাকে খুব পীড়া দেয়? পীড়া দেওয়ার মতো বাস্তবতা হচ্ছে রাজনীতির ফিল্ডে অনেক কিছু আছে, কারণ আমি বিশেষ করে এই আমার অল্প সময়ের রাজনীতি 2018 থেকে আজকে যদি 26 পর্যন্ত দেখেন, আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি ছিলাম। আমি এবং আমার পরিবার যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, এমনকি আমার ছোট বাচ্চারা আমাকে যখন এই জুলাইয়ের মধ্যে গ্রেপ্তার করে, তখন আমার এই মানে আপনার 1.5 বছরের বাচ্চা, মানে তারা তো ভয়ে আতঙ্কে গেল, দরজা ভেঙে পুলিশ ঢুকে যাচ্ছে।
সো এই যে ফ্যামিলির লোকজনের এত স্যাক্রিফাইস, এবং আমার ওয়াইফ বিশেষ করে রাজনীতির প্রতি আসলে খুব বেশি আগ্রহী না, এগুলো দেখার কারণে রাজনীতি খুব বেশি পছন্দ করে না। কিন্তু তারপরে এই নির্বাচনে আসলে এই যে আমার এই বিজয়ের পেছনে তার একটা বড় অবদান আছে, এবং সে যেভাবে আপনার মানুষের কাছে ডোর টু ডোর উঠান বৈঠক করে মানুষকে কনভিন্স করা, এবং যেভাবে আসলে একটা অবস্থান তৈরি করেছে, বা এটা আমার কাছে মানে একটা মানে স্মরণীয় ঘটনা তো বটেই, এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ আসলে আমার পক্ষে এত মানুষের কাছে রিচ করাটা সম্ভব ছিল না, আর আমার অবস্থানটা ছিল এভরিডে যখনই আমরা গণসংযোগ কিছু বলতে চান ভালোবাসা দিবসে, রাইট, শুরুতেই সবার প্রতি ভালোবাসা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি ভালোবাসা, দেন নাই তাদের প্রতিও ভালোবাসা। আমি আমার এলাকার মাধ্যমে অন্যান্য সব অঞ্চলের মানুষকেই বলবো যে আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম একটা প্রতিশোধ, প্রতিহিংসা, হানাহানি, মারামারি, সংঘাতের রাজনীতি থেকে দেশকে আমরা বের করে আনতে চাই। তো আমার অনুরোধ থাকবে এই নির্বাচনের পর যারা যেখান থেকে বিজয়ী হয়েছেন তাদের দ্বারা যেন পরাজিত কোনো প্রার্থী, ভোটার, সমর্থক যেন আক্রান্ত না হয়, এবং আমরা যেন মুখে যেটা বলেছি, জাতির সামনে যেটা অঙ্গীকার করেছি যে আমরা সম্প্রীতি সমৃদ্ধির একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নিশ্চয়ই, এবং আমরা আশা করব যে আগামী 5 বছরের জন্য আপনারা সংসদে স্থায়ী হতে যাচ্ছেন, এবং নানা মত থাকবে, নানা দ্বিমত থাকবে, পক্ষ বিপক্ষ বিদ্রোহীদের নিয়ে কাজ করতে হবে। এবং ডক্টর আলী রিয়াজ তো বলেছেনই যে সংস্কার বাস্তবায়নে সব দলের নৈতিক ও রাজনৈতিক কিছু দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা থাকবে। এসব কিছু নিয়ে আসলে কিভাবে সমন্বয় করে কাজ করতে চান? এখানে আমার মনে হয় যে এখানে আসলে মূল দায়িত্বটা পালন করতে হবে বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে। তাদের মধ্যে সেই ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গিটা আছে, সেটা আশা করি গভর্নমেন্ট ফর্মেশনেও সেটার একটা প্রতিফলন ঘটবে। এবং এটা ঠিক তো যে বাংলাদেশে বোধহয় 50 বছরের মধ্যে আপনার 91-এ যেমন আমরা নির্বাচন করার জন্য একটা কেয়ারটেকার সিস্টেম সবাই মিলে যেটাকে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বলতে পারি স্টাবলিশ করেছিলাম, ঠিক একইভাবে আজকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সবাই মিলে যে জাতীয় জুলাই সনদ আলোচনা করে যেটা পাশ হলো, সেটার বাস্তবায়ন এবং সেটার ভিত্তিতে আগামীর বাংলাদেশ যদি পরিচালিত হয়, সেই বাংলাদেশ অবশ্যই একটা নতুন দিকে দাবিত হবে। সেখানে সকলের তো ইনপুট অতীতেও ছিল, বর্তমানেও থাকবে, যেহেতু এই সংসদ কিন্তু আবার দুটো ভাবে ফাংশন করবে। একটা হচ্ছে যে সাধারণ অ্যাসেম্বলি বা সাধারণ সভা, সংসদ সদস্য হিসেবে আমরা বলতে পারি, আরেকটি হচ্ছে আপনার সংবিধান সংস্কার সভা, যেটা গণভোটের মাধ্যমে যে রায়টা এসেছে। সুতরাং সেই দিক থেকে তো এখানে সবার ইনপুট দেওয়ার সুযোগ আছে, এবং অবশ্যই সকলের সাথে সমন্বয় করে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। জি, এক্ষেত্রে একদম ছোট করে শুনতে চাই যে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, বা বিএনপি কোনো চ্যালেঞ্জ ফেস করবে কিনা? যেহেতু আমরা বিএনপির সাথে আছি, সেদিক থেকে গভর্নমেন্টের পার্টি হিসেবে আমরা মনে করি যে আমাদের জন্য এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে যে নিউ গভর্নমেন্টের জন্য যে সামনে রমজান আসছে, এই রমজানের দ্রব্যমূল্য আপনার স্থিতিশীল রাখা, রমজানের শেষের দিকে ঈদের সময় নির্বিঘ্নে নিরাপদে মানুষের বাড়ি ফেরার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে ইমিডিয়েট চ্যালেঞ্জ। আর একটু আপনার মিড লেভেলের চ্যালেঞ্জ যদি বলেন, সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে স্টেবল করা এবং ব্যবসা বাণিজ্যের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা, যেটা গত 1.5 বছরে একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকায় কিংবা সরকার পতনের পরে অনেক বিদেশিরা দেশি প্রতিষ্ঠানগুলো আস্থাটা পায়নি, সেই আস্থাটা ফিরিয়ে আনা। তৃতীয় হচ্ছে যে যেহেতু আপনার একটা বড় দল যারা বাংলাদেশে অনেক বছর রাজনীতি করেছে, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যেহেতু এখন আউট অফ পলিটিক্স, সো তাদেরকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল আমাদের যে কিছু রাষ্ট্র সংস্থা তাদেরকে দেশের অভ্যন্তরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এইটাকে আপনার মিনিমাইজ করা বা এটাকে হ্যান্ডেল করা, এটাও একটা কিন্তু এই গভর্নমেন্টের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। নিশ্চয়ই, শুভকামনা থাকলো আপনাদের জন্য, এবং আবারও আপনাকে অনেক অনেক অভিনন্দন ভিপি থেকে এমপি হওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।